আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বইটি পড়ব তা হলো বিয়ের এপিঠ ওপিঠ। বইটির লেখক আমাদের প্রিয় ভাই জাকারিয়া মাসুদ হাফিজাহুল্লাহ। বইটির বিষয়বস্তু পরিবার ও সামাজিক জীবন। বিসমিল্লাহ, শুরু করছি প্রথম পর্ব, সমাজ খেকো ব্যবসা। করোনাকালীন সময়টা ছিল অনেকের জন্য একটা বিরাট পরীক্ষা। চাকরি নেই, ইনকাম নেই, খাবার নেই, সুরক্ষা নেই, যেন হাহাকার ছড়িয়ে পড়েছিল চারিদিকে। অনেক ঢাকার ভাড়াটিয়াকে আমি দেখেছি, তারা আসবাবপত্র গুটিয়ে গ্রামে চলে গেছে। আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় ঢাকায় সংসার চালানোর সুযোগ তাদের হয়নি। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসে গেছে এই মহামারীর সময়। অনেকেই তার মূলধন খুইয়ে দেউলিয়া হয়েছে। এটা যে শুধু আমাদের দেশীয় সমস্যা তা কিন্তু না, পুরো বিশ্বেই এ চিত্র দেখা গেছে। অনেকেই আত্মহত্যাও করেছে উপায়ন্তর না দেখে। কিন্তু এই সময়টাতে কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কলা গাছ বললে ভুল হবে, আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। মিলিয়নার থেকে বিলিয়নারের খাতায় নাম লিখেছে। সংখ্যাটা কত জানেন? প্রায় 500 জন। গড়ে তাদের প্রত্যেকের ইনকাম ছিল $2 বিলিয়ন, মানে $200 কোটি। টাকাতে কনভার্ট করলে সংখ্যাটা কত দাঁড়াবে? হিসেবটা আপনার জন্য জমা রাখলাম। এটা তো গেল বিলিয়নার হওয়ার তালিকা। মিলিয়নার প্রায় 5 মিলিয়ন লোক, সেটাও আবার 2020 সালের মহামারী চলাকালীন সময়ে। অক্সফাম তাদের একটা হিসেবে দেখিয়েছে প্রতি 30 ঘন্টায় একজন করে বিলিয়নার হয়েছে করোনাকালীন সময়ে। অথচ একই সময়ে 263 মিলিয়ন লোক দারিদ্র্যসীমার নিচে বাস করছিল। ধনী দরিদ্রের বৈষম্য আরও প্রকট হবে সম্পদের পরিমাণ দেখলে। মাত্র 10 জন লোক গোটা দুনিয়ার অর্ধেক সম্পদ দখল করে বসে আছে। ভাবা যায়, একদিকে গরিব আরও গরিব হচ্ছে, অপরদিকে ধনী হচ্ছে ধনবান। করোনার সময়ে প্রতি 30 ঘন্টায় একজন গরিব লোক আরও গরিব হচ্ছিল, অপরদিকে প্রতি 30 ঘন্টায় কেউ কেউ কোটিপতি হচ্ছিল। এ যেন তেলের মাথায় তেল ঢালার মতো কারবার। কেন হচ্ছে এসব? এর গোমর ধরতে পারলেই আমাদের আলোচনা বুঝে আসবে। শুধুমাত্র 2021 সালে ফেসবুকের নেট ইনকাম ছিল $39.3 বিলিয়ন মার্কিন। এটা তাদের অফিসিয়াল ডেটা থেকে বলছি, আনঅফিসিয়াল হিসেব আমরা জানি না। এটা সে সময়কার কথা যখন সাধারণ মানুষ লকডাউনের কারণে দুমুঠো ভাত জোগাতে পারছিল না। অনাহারে অপুষ্টিতে তাদের ইনকাম এত কিভাবে হলো? যখন আমি আপনি জীবনে মৌলিক প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছিলাম, তখন একজন লোক কি করে $100 কোটি ইনকাম করল? আজব না? এর কারণ আমরা বলবো। তার আগে বাইবেল থেকে একটা ঘটনা বলে নিই। লিওয়েল বাদশাহর মা বাদশিবা ছেলেকে রাজ্য পরিচালনার ব্যাপারে নানান উপদেশ দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বলেন, হে লিওয়েশ, দ্রাক্ষারস ওয়াইন পান করা রাজাদের জন্য উপযুক্ত নয়। সুরাপানে আসক্ত হওয়া শাসকদের জন্য অনুচিত। পাছে তারা পান করেন ও ভুলে যান তারা কি আদেশ দিয়েছেন। ও সব নিপীড়িতকে তাদের অধিকার বঞ্চিত করে ছাড়েন। সুরা তাদের জন্যই রাখা থাক যারা মরতে চলেছে। দ্রাক্ষারস তাদের জন্যই রাখা থাক যারা মনোবেদনায় ভুগছে। তারা পান করুক ও তাদের দারিদ্র্য ভুলে যাক, ও তাদের দুর্দশা আর মনে না রাখুক। কত কৌশলী উপদেশ দিচ্ছেন মা। জনগণকে খাওয়াতে হবে মদ, যেন অ্যালকোহলে বুঁদ হয়ে থাকে বিষণ্ণ বিচ্ছিন্ন জনতা। এতে করে তারা নাকি দুঃখ, দারিদ্র্য আর দুর্দশা ভুলে থাকতে পারবে। দেখছেন কারবারটা? একদিকে রাজা মত্ত থাকবে জৌলুসে, অপরদিকে দুর্দশাগ্রস্ত প্রজার হাতে তুলে দেওয়া হবে মদের পেয়ালা। এই নিয়ে তারা দুঃখ ভোলার চেষ্টা করবে। ইকবাল ওদের গুমর ফাঁস করে বলেছিলেন, ইউরোপের বিজনেস পলিসি বেশ খোল্লা। প্রশান্তি কেড়ে নিয়ে ধরিয়ে দেয় মদের পেয়ালা। তারা চায় আমরা যেন নিজেদের নিয়ে মত্ত থাকি, নিজের বিচার বিবেচনা মিডিয়ার কাছে বন্ধক রাখি। ব্যাস, কেল্লাফ হতে, তাদের কার্যসিদ্ধি হতে আর কোনো বাধা নেই। একদিকে তারা অন্যায় অবিচার করে সম্পদের পাহাড় গড়ে তুলবে, অন্যদিকে মিডিয়ার মাধ্যমে একেই প্রণমিতিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করবে। ওরা বলবে জিডিপির কথা, প্রতিশীল ভঙ্গিমায় বলবে, শুনছ, এখন তোমার আর দরবেশ বাবার ইনকাম সমান। দুজনের মাথাপিছু আয় $2,793 মার্কিন। এই কথা মিডিয়ায় প্রচারিত হবে জোরসে। এখানে একটা কথা বলে রাখা ভালো, বেশিরভাগ দরবেশ বাবাদেরই একাধিক মিডিয়া থাকে। এগুলোর মাধ্যমে জনমত প্রভাবিত করে তারা। মাথাপিছু ইনকামের কথাও তাই ঘন ঘন শোনা যায় খবরে। জনতা তখন বগল বাজিয়ে বিজয় উল্লাস করে, যাক বাপু, এতদিনে উন্নত হলাম। পলিসি মেকাররা চায় আমরা যেন বিভিন্ন পেরেশানিতে জর্জরিত থাকি।
এতে করে তারা সহজেই নিজেদের কূটকৌশল বাস্তবায়ন করতে পারবে। শাসকরা দুর্নীতির আখড়া গড়ে তুলবে উন্নয়ন প্রকল্পের আড়ালে, আর জনতা ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার, মেট্রো দেখে মনে করবে আমরা আমেরিকায় বাস করছি। এটাই ক্ষমতাবানরা ওরা চায়। বাইবেলও ঠিক তাই উপদেশ দিয়েছিল রাজাকে। মূলত এ কারণেই জনতার দুর্ভোগ কোনোদিন লাঘব হয় না। সহজ করে বললে, লাঘব হতে দেওয়া হয় না। বেশিরভাগ জনতাই যদি নিজেদের মৌলিক প্রয়োজন নিয়ে টানাপোড়েনের মধ্যে থাকে, তাহলে দেশের পলিসি নিয়ে মাথা ঘামাবে কখন? নুন আনতে পান্তা ফুরিয়ে গেলে তারা হাহুতাশ করবে। বিজনেস পলিসি নিয়ে ভাবার সময়ই পাবে না। আলুর দাম, পেঁয়াজের দাম, চালের দাম তাদেরকে ব্যস্ত করে রাখবে জীবনভর। এটাই শাসক গোষ্ঠীরা চায়। দুনিয়ার তাবৎ সেকুলার নেতাদের একই খাসলাত। এই জন্যেই তারা চায় না আমার আপনার জীবন স্ট্যাবল হোক। আমি আপনি পরিবার গঠন করে একটা দুর্গ রচনা করি, এটা তাদের অপছন্দের। আমরা টাকা ইনকাম করব আর মজ মাস্তি করে উড়াবো, এটা খুব পছন্দ ওদের কাছে। আমরা টাকা উড়ালে সেটা কোনো না কোনো পুঁজিপতির উঠোনে গিয়েই জড়ো হবে। ওরা প্রত্যেকেই টাকা ধরার ফাঁদ পেতে রেখেছে নানান কায়দায়। পরিবার ব্যবস্থা উঠিয়ে দিলে ওদের কী লাভ, এই পয়েন্টটা একটু বিস্তারিত বলবো। এটা বুঝে গেলে বাদবাকি পয়েন্টগুলো আপনারাই ধরতে পারবেন ইনশাআল্লাহ। ধরুন কোনো যুবক যুবতীর বিয়ের বয়স হয়েছে, মানে তারা বালেগ হয়েছে। এখন যদি এরা বিয়ে না করে, তাহলে যৌন সুখ কীভাবে পূর্ণ করবে? দৈহিক ক্ষুধার মতো যৌন ক্ষুধা মেটাবে কি দিয়ে? কয়েকটি উপায় হতে পারে। 1. পতিতালয়। ইন্দোনেশিয়া যৌন ব্যবসা থেকে বছরে প্রায় $3.3 বিলিয়ন আয় করে। যুক্তরাষ্ট্রে এই ব্যবসা আরও বেশি সফল। ওদের বার্ষিক ইনকাম $290 মিলিয়ন। সর্বসাকুল্যে প্রায় $200 বিলিয়ন মতো ইনকাম হয় বিশ্বজুড়ে। দেহ ব্যবসা, পতিতাবৃত্তি ও যৌনসঙ্গী সাপ্লাই দেওয়ার মাধ্যমে। 2. গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমেরিকার একটি জরিপে দেখা যায় গড়ে প্রায় $50-100 পর্যন্ত ব্যয় হয় এইসব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারের পেছনে। এইখানে আবার মোবাইল কিনে দেওয়া, ফুল আদান প্রদান, বিভিন্ন প্রসাধনী গিফট, মোবাইল ফোনে কথা বলা, অনলাইনে চ্যাট করা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি ইত্যাদি নানান বিজনেস জড়িত রয়েছে। আপনি নিজেও হয়তো দেখেছেন ছাত্র বয়সে, বা এখনও দেখছেন। যারা হারাম রিলেশনে জড়িত তারা কি পরিমাণ টাকা শুধু কথাবার্তার পেছনে ঢালে। আর মাসে যদি একবার ডেটিংয়ে যায় তাহলে তো কথাই নেই। মান সম্মান রক্ষার জন্যে হলেও 1000-এর নিচে কেউ খরচ করে না। খেতে গেলে রেস্টুরেন্টের দামি দামি আইটেম অর্ডার দেয়, অন্তত যেন মান সম্মান গচ্চা না যায়। এর বাইরে মেয়েদের প্রস্তুতি তো আছেই। বয়ফ্রেন্ডের মন কাড়ার জন্যে নিত্য নতুন ফ্যাশন আর কসমেটিক্স দরকার তাদের। এইখানেও রয়েছে বিশাল এক মার্কেট। নানান প্রসাধনী ও ব্যক্তিগত যত্নের জন্যে গড়ে উঠেছে নানান প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে চলছে বিউটি পার্লারের রমরমা ব্যবসা। শুধুমাত্র 2023 সালে এই বিউটি কেয়ার, কসমেটিক্স ইত্যাদি সামগ্রীর ব্যবসা হয়েছিল $625.70 বিলিয়ন। বুঝতেই পারছেন মার্কেট ভ্যালু কত বড়। কাজেই প্রেমিক প্রেমিকার কালচার শুধু একটা মডার্ন ট্রেন্ড নয়, এর সাথে জড়িয়ে আছে গ্লোবাল বিজনেস, গ্লোবাল মাফিয়া। এটা চালু রাখা মানে শত শত বিজনেস সচল রাখা। 3. সেক্স টয়। যার প্রেমিকা নেই, যে পতিতালয়ে যায় না, সেই ইউজ করে সেক্স টয়। বেশ ভালো বিজনেস করছে এই সেক্টর। 2020 সালে এই মার্কেটের আয় ছিল $35.1 বিলিয়ন। ধারণা করা হচ্ছে 2030-এ এটা $54.6 বিলিয়ন এসে ঠেকবে। অনেকেই এইডসের ভয়ে পতিতালয়ে যায় না, ওরা তখন সেক্স টয়ের সাহায্য নেয়। আমেরিকান অ্যাডাল্টসদের মাঝে সেক্স টয় এখন খুব জনপ্রিয়। বেশ ভালো বিজনেস করছে এই সেক্টর। 4. অনলাইন যৌন বিনোদন। মার্কিন যুক্তরাষ্ট্র $15 বিলিয়ন রাজস্ব আদায় করে অ্যাডাল্ট কন্টেন্ট থেকে। এটা হলিউডের ইনকাম থেকেও বেশি। হলিউড বাৎসরিক আয় $11.1 বিলিয়ন, আর নেটফ্লিক্সের $11.7 বিলিয়ন। সেখানে পর্ন ব্যবসায়ীরা আয় করে প্রায় $57 বিলিয়ন। গ্লোবালি এদের বিজনেস ভলিউম $57 বিলিয়ন বেশি। সবচেয়ে মজার কথা হলো 60% পর্ন ওয়েবসাইট হোস্টেড করা হয় মানবতাবাদী যুক্তরাষ্ট্র থেকে। এইসব অ্যাডাল্ট কন্টেন্ট দেখে মানুষ যৌন ক্ষুধা মেটায়, লুকিয়ে লুকিয়ে হস্তমৈথুন করে। 5. সমকামিতা। ইদানিং কওমে লুতের এই বেহায়াপনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
দুনিয়াব্যাপী এটাকে প্রমোট করা হচ্ছে জোরসোরে। প্রতিটি দেশকে বাধ্য করা হচ্ছে সমকামী অধিকার বিল, ট্রান্সজেন্ডার বিল পাশ করার জন্যে। এর পেছনে জড়িয়ে আছে লাখ লাখ ডলারের বিজনেস। সমকামী কিংবা ট্রান্স দম্পতি যখন বাচ্চা নিতে চাচ্ছে, তখন শরণাপন্ন হচ্ছে সারোগেট মাদারের। সারোগেট মাদার বলতে ভাড়া করা মা বোঝায়। সন্তান প্রত্যাশী ছেলে তার শুক্রাণু দেবে, আর সারোগেট মাদার নিজের গর্ভে তা ধারণ করে বাচ্চার জন্ম দেবে। এভাবে বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়া চালাবে ভাড়া করা কজন নারী। এর বিনিময়ে মাসে মাসে তাকে ভাতা দিতে হবে। বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে এর পেছনে। বাচ্চা জন্ম দেওয়া থেকে শুরু করে প্রসব, এমনকি লালন পালন পর্যন্ত করে দেয় ওরা। জর্জিয়াতে সারোগেসি প্রোগ্রামের খরচ 40 থেকে 50 হাজার মার্কিন ডলার, মেক্সিকোতে 70 হাজার ডলার, যুক্তরাষ্ট্রে এর খরচ 12 লাখ ডলার পর্যন্ত ওঠানামা করে। গ্লোবালি এর ব্যবসা 14 বিলিয়ন ডলারের। 2032 সালে এটি 129 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। চিন্তা করতে পারছেন কত বড় বিজনেস চলছে এই জন্মদানের আড়ালে? এখন বলা যায় সমকামী নারীর কথা। এই সব লেসবিয়ানদের জীবনে স্পার্ম ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ। ওখান থেকে তারা পছন্দসই যুবকের শুক্রাণু সংগ্রহ করে গর্ভবতী হয়। 2009 সালে স্পার্ম ব্যাংকের গ্লোবাল মার্কেট ভ্যালু ছিল 4741.51 বিলিয়ন ডলার, কিন্তু এখন এর চাহিদা ত্বরিতগতিতে বৃদ্ধি পাচ্ছে। 2027 সাল নাগাদ এর গ্লোবাল ভ্যালু 4860.39 বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে। এইসবের সাথে মেডিকেল বিজনেসের বেশ নিবিড় সম্পর্ক রয়েছে। বিকৃত যৌনাচারের মাধ্যমে বাড়ছে বিভিন্ন যৌন রোগ। এই যৌন রোগকে ইংরেজিতে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস বা এসটিডি নামে ডাকা হয়। এইডসের কথা তো আপনারা জানেনই। মরণঘাতী এই রোগের এখনও প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। এই রোগের ভুক্তভোগী তারা যারা বিকৃত যৌনাচারে অভ্যস্ত। একবার 767 জন গেকে নিয়ে একটি গবেষণা চালানো হলো। দেখা গেল এদের মধ্যে 40% লোক এইচআইভি ভাইরাসে আক্রান্ত। এর বাইরে গোনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্পিস, হেপাটাইটিস বি তো আছেই যৌন রোগের তালিকায়। এসব রোগের মধ্যে সবচেয়ে বেশি ছড়াচ্ছে সিফিলিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2020 সালে বিশ্বব্যাপী সিফিলিসের 71 লক্ষ নতুন কেস ধরা পড়েছে। 2020 সাল থেকে 2021 সালের মধ্যে সিফিলিসের কেস 32% বেড়ে গত 70 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে। এই রোগ কাদের মধ্যে বেশি ছড়াচ্ছে জানেন? সমকামীদের মধ্যে। আরও স্পেসিফিকলি বললে গেদের মধ্যে। ইউরোপে গোনোরিয়ার হার সমকামী পুরুষদের মধ্যে বেশি। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মধ্যে প্রায় 4,727,000 লোক এই রোগে আক্রান্ত। তাই ওরা এটাকে দেখছে যৌন মহামারীর পূর্ববর্তী ধাপ হিসাবে। আমেরিকার প্রতি 5 জনে একজন যৌন রোগে আক্রান্ত। এদের হেলথ কেয়ারের পেছনে যুক্তরাষ্ট্রের গচ্চা যাচ্ছে 16 বিলিয়ন ডলার। এর মধ্যে কেবল এইডসের পেছনে খরচ হচ্ছে 13.7 বিলিয়ন ডলার। এটা তাদের 2008 সালের অফিসিয়াল ডেটা। শুধুমাত্র 2023 সালে এই যৌন রোগের গ্লোবাল মার্কেট সাইজ হল 100.9 বিলিয়ন মার্কিন ডলার। চিন্তা করতে পারছেন ভলিউম কত বিশাল? তার মানে বিকৃত যৌনচার চালু রাখলে 100 বিলিয়ন ডলারের ব্যবসা চালু থাকবে। যত মানুষ বিয়ে বহির্ভূত মাধ্যমে জড়াবে তত এগুলো বাড়বে, আর যত রোগ বাড়বে তত টাকা, তত ডলার। এ তো গেল বিয়ে না করেও যৌন চাহিদা মেটানোর হিসাব। এখন ধরুন যারা বিয়েতে অভ্যস্ত কিন্তু বাচ্চা নিতে চায় না, কিংবা স্থায়ী পরিবারের প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নেই, অথবা তারা কন্ট্রাক্ট ম্যারেজ করেছে কিংবা লিভ টুগেদার করছে। এই শ্রেণী নারী পুরুষরা বাচ্চা নিতে আগ্রহী থাকে না, কারণ পরিবার না থাকায় যে কোনো সময় ছাড়াছাড়ি হয়ে যায়। অনেকেই আবার নতুন সঙ্গী পেলে পুরাতনকে ঝেড়ে ফেলে দেয়। এই শ্রেণী সবাই চায় যৌনতার নিরাপত্তা, মানে যৌন সুখ মেটাবে কিন্তু বাচ্চা জন্ম দেবে না, গর্ভধারণ থেকে নিরাপদ থাকবে। এদের জন্য ব্যবসায়ীরা নিয়ে এসেছে নানান গর্ভনিরোধক সামগ্রী, যেমন কন্ডম, পিল, জন্মবিরতিকরণ ইনজেকশন ইত্যাদি। এইসব গর্ভনিরোধক সামগ্রীর মার্কেট ভ্যালু 2022 সালে ছিল 28.3 বিলিয়ন ডলার। 2030 সালে এটা 50 বিলিয়ন ছাড়িয়ে যাবে। দেখেছেন এইখানে কি পরিমাণ বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে আছে? এভাবে বললে তালিকা আরও লম্বা হতে থাকবে। আমি কথা সংক্ষেপ করছি। বিশ্ববেনিয়ারা কখনোই চায় না আমরা একটি সুশৃঙ্খল পরিবার গঠন করি। বিয়ে করে পরিবার গঠন না করলে এতগুলো বিজনেস সচল থাকবে। তাই ওরা চায় না বিয়ের ধারা জারি থাকুক, কিংবা বিয়ের মাধ্যমে মানুষ স্থায়ী পরিবার গঠন করুক। কিশোর কিশোরী অবৈধভাবে রাত কাটাক, মজমাস্তি করুক, পিকনিকে যাক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাক,
তাদের আপত্তি নেই। কিন্তু তারা আর্লি ম্যারেজের নাম নেওয়া মাত্রই পুরো গোষ্ঠীশুদ্ধ গ্রেফতার করে নিয়ে যাবে, এমন থেরাপি দেবে যে জামাই বাবাজি বিয়ের নামটাই ভুলে যাবে। পত্রপত্রিকায় ওই তরুণকে নামিয়ে দেওয়া হবে ধর্ষকের কাতারে, যেন ভয়ানক কোনো অন্যায় করে ফেলছে বিয়ের কথা মুখে এনে। অল্প বয়সে পার্কের চিপাচাপা পর্নারির সাথে শুয়ে থাকলে কোনো সমস্যা নেই, কেন সে স্ত্রীর সাথে হালালভাবে শুতে চাইবে এটাই তার মহা অপরাধ। থর ব্যাটাকে। পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।